প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা আজ আমি আর বেশি কথা বলবো না। আমি ভেক্টর অর্থাৎ কিনা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভেক্টর অধ্যায়ের আজ আমার চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসে আমি করাবো ভেক্টরের ক্রস গুণন। আগের দিনে আমি ভেক্টরের ডট গুণন দেখেছিলাম, আজকে ক্রস গুণনটা দেখো। তাহলে ভেক্টরের গুণন হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার স্কেলার গুণন বা অদিক গুণন, একে আবার ডট গুণনও বলা হয়। আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা দিক গুণন অথবা ক্রস গুণন। তাহলে এটা দেখো যে আমরা হচ্ছে ভেক্টরের ডট গুণন আগের ক্লাসে দেখেছি, আজ আমরা দেখো ক্রস গুণন বা দিক গুণন বা ভেক্টর গুণন। তাহলে প্রথমে আমরা আসি ভেক্টরের ক্রস গুণন কাকে বলে। ভেক্টরের ক্রস গুণন হচ্ছে যে প্রক্রিয়ায় দুইটি ভেক্টরকে গুণ করলে গুণফল একটি ভেক্টর রাশি হয়, সেই প্রক্রিয়াকে বলা আছে ভেক্টর গুণন। যে প্রক্রিয়ায় দুইটি ভেক্টরকে গুণ করলে গুণফল একটি ভেক্টর রাশি হয়, সেই প্রক্রিয়াকে বলা আছে ভেক্টর গুণফল। এই ভেক্টর গুণনটা আছে তোমার এমনভাবে করা হয় যে এই দুটো ভেক্টরের মধ্যে গুণ বোঝাতে একটা ক্রস চিহ্ন দেওয়া হয়, দুটো গুণ বোঝাতে একটা ক্রস চিহ্ন দেওয়া হয়। তো এই কারণে এদেরকে ক্রস গুণনও বলা হয়। এখন এই গুণনটা কিভাবে হয় দেখো, যে মনে করো পি ও কিউ দুটি ভেক্টর, এই যে এখানে ধরে নিই আমরা, এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে মনে করি পি এবং কিউ ভেক্টর দুটি ভেক্টর পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়া করে। ভেক্টর পরস্পরের সাথে আলফা কোণে আনত। এখানে আলফার মানটা হচ্ছে এমন যে 0 থেকে বড় অথবা পাই, 0 সমান বা 0 থেকে বড় আর পাই সমান বা পাই থেকে ছোট। পাই হচ্ছে তোমার 180 ডিগ্রি, এর ভিতরে মানগুলো থাকবে। এই ক্ষেত্রে তোমার এই গুণটা প্রযোজ্য। এখন এই গুণটা আছে এইভাবে লেখা হয় যে পি ক্রস কিউ, এটা করে আছে এভাবে পাই আমরা ইটা ইন্টু পি কিউ, এটা মধ্যবর্তী কোণের সাইন আলফা, মধ্যবর্তী কোণের সাইন। তাহলে দেখো কেমন হলো বিষয়টা, আছে যখন আমরা দুটো ভেক্টরের ক্রস গুণন করব তখন আমরা একক ভেক্টর আসবে একটা সাথে, এই যেহেতু গুণফল একটি ভেক্টর রাশি হবে, সুতরাং এখানে আমরা ভেক্টর দুটোর মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। কিন্তু এটা দিয়ে শুধুমাত্র একটা স্কেলার রাশি হয়, পি কিউ সাইন আলফা একটা স্কেলার রাশি। এইটির দিক প্রকাশ করতে আমরা এর সাথে একটা একক ভেক্টর ইটা নিয়ে আসবো। একক ভেক্টরের মান হচ্ছে 1, অর্থাৎ মানের কোনো পরিবর্তন না, এটা জাস্ট ইটা দ্বারা দিক হিসাব করা হয়। তো এখন ইটা দিয়ে দিক, তাহলে আমরা বলতে পারি যে দুইটি ভেক্টরের ক্রস গুণন করতে হলে সেটা কি হয়, দুটো ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তো এখানে দেখো এই যে আমরা ইটা পেলাম, এই যে ইটাটা আমরা দিক নির্ণয়ের জন্য বা দিক নির্দেশনার জন্য আমরা ইটা নিয়ে আসছি। তাহলে ইটার তো একটা দিক থাকবে, মানে দুটো ভেক্টর ক্রস গুণন করলে আমরা কি পাই, এর ভিতরে যে একটা একক ভেক্টর ইটা পাচ্ছি, এই ইটাটার দিক এখন কিভাবে হবে, এই ইটার দিক নির্ণয় করবো আমরা ডান হাতে স্ক্রু দ্বারা। দেখো ইটা এর দিক নির্ণয়, ইটার দিক নির্ণয় করার জন্য আমাদের ডান হাতে স্ক্রু নিয়ম আছে। ডান হাতে স্ক্রুটা আছে কি, যে কোনো একটা স্ক্রুকে আমরা সমতলের উপরে রেখে যদি আমরা বাম থেকে ডান দিকে ঘুরাই, তাহলে সেইটা আসলে ভিতরের দিকে ঢুকবে।
যে স্ক্রুকে আমরা একটা সমতলের উপর রেখে বাম থেকে যদি ডান দিয়ে ঘুরাই, তাহলে সেই স্ক্রু যদি সমতলের নিচের দিকে যায় অর্থাৎ ভিতরের দিকে ঢোকে, অথবা আমরা এখানে রেখে এই দিক যদি ঘুরাই, অর্থাৎ ডান থেকে যদি বাম দিকে ঘুরাই, তাহলে তা যদি উপরের দিকে উঠে যায় এরকম, এটা যদি উপরে উঠবে, এটা তুমি নিচে নামবে, তাহলে এই স্ক্রুকে বলবো আমরা ডান হাতি স্ক্রু। মানে সহজ কথা আছে, তোমার কোনো একটা স্ক্রুকে যদি আমরা কোনো সমতলের উপর রেখে বাম থেকে ডান দিকে ঘুরাই, অর্থাৎ ঘড়িকাটার দিকে ঘুরাই, তাহলে তার যদি ভূমিতলের দিকে যায় অর্থাৎ সমতলের থেকে নিচের দিকে যায়, তাহলে সেই স্ক্রুকে আমরা ডান হাতি স্ক্রু বলবো। এখন এই ডান হাতি স্ক্রু দ্বারা আমাদের এই ইটায়ের দিক নির্ণয় করতে পারবো। কীভাবে নির্ণয় করবো দেখো, মনে করো এই একটা ভেক্টর পি আর এই এসে একটা ভেক্টর কিউ। এখন এইটির উপরে আমরা একটা স্ক্রু রাখবো এখানে। এবারে এটি যদি এরকম করে দেখো, পি থেকে যদি কিউর দিকে ঘুরাই, এখানে দুটো কোণ দেখো, পি কিউর একটা মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর এই সাইডে যদি হিসাব করি তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। অর্থাৎ পি থেকে কিউ এই বরাবর যদি হিসাব করি তাহলে সেটি স্থূলকোণ, আর পি থেকে কিউ যদি এটা হিসাব করি তাহলে সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা কি করবো যে পি এবং কিউ দুটো ভেক্টর একটা সমতলের উপর অবস্থান করছে এবং এক বিন্দুতে ছেদ করছে, সেটা হচ্ছে ও বিন্দু। এখন এই ও বিন্দুর উপরে একটা স্ক্রু রাখবো, ডান হাতি স্ক্রু রাখবো। ডান হাতি স্ক্রু রাখার পরে ওই ডান হাতি স্ক্রুটাকে আমরা করবো কি, পি থেকে কিউ দিয়ে ঘোরাবো। ঠিক আছে, পি থেকে কিউ দিয়ে ঘোরানো তো ডান থেকে বাম দিয়ে ঘোরাচ্ছি, তাহলে ডান থেকে বাম দিকে ঘোরালে যদি সেইটা উপর দিকে ওঠে এবং ডান হাতি স্ক্রুটা তখন হচ্ছে উপর দিকে উঠবে, তখন এই যে এর ক্রস গুণ হচ্ছে তোমার আর ইজ ইকুয়াল টু পি ক্রস কিউ। তার মানে তোমার এই ক্ষেত্রে আর সমান সমান কি লিখছি, পি ক্রস কিউ। অর্থাৎ কিনা আরটা হচ্ছে তোমার লব্ধি ভেক্টরটা তোমার এই বরাবর যাবে। তাহলে পি থেকে যদি কিউ দিয়ে ঘোরাই, মানে দুটো ভেক্টরকে যদি এক সমতলের উপর রেখে তাদের ছেদ বিন্দুতে একটা ডান হাতি স্ক্রু রাখবো। স্ক্রু রাখার পরে দেখা যাবে কি যে সেটাকে যদি আমরা পি থেকে কিউ দিয়ে ঘোরাই, তাহলে এই স্ক্রুটা উপরের দিকে ওঠে। তার মানে তখন একক ভেক্টরটা উপর দিয়ে ক্রিয়া করে। কীভাবে ক্রিয়া করে, এই দুটো ভেক্টর সমতলের উপর যেখানে ছেদ করে ছেদ বিন্দুতে লম্ব বরাবর ক্রিয়া করে। তার মানে তোমার আমরা কি করছি, দুটো ভেক্টর পি এবং কিউ যে তলের উপরে আছে সেই তলের উপরে এদের লম্ব একক ভেক্টর নির্ণয় করতে গেলে কি করতে হবে, এই সেইটা নির্ণয় করতে হবে তোমার এদের ক্রস গুণন বের করতে হবে। ক্রস গুণন বের করার পরে এদের মান দিয়ে ভাগ করলে আমরা লম্ব একক ভেক্টর পাবো। অতএব তাহলে আমরা এখানে কি পেলাম, পি ক্রস কিউ সমান আর পাচ্ছি এখানে। তার মানে এই ক্ষেত্রে পি থেকে কিউ দিয়ে ঘুরালে আমাদের একক ভেক্টর উপর দিকে পাবো। এবার যদি এমন অবস্থা হয় দেখো, এটা আছে কিউ আর এটা আছে পি, এবার কিউ থেকে পি দিয়ে ঘোরাবো। কিউ থেকে পি দিয়ে ঘোরালে দেখা যাচ্ছে এটা নিচের দিকে ক্রিয়া করবে, তখন আর সমান দেখবো আমরা কিউ ক্রস পি, তো নিচের দিকে। তার মানে এখানে কি করছে দেখো, এবারে ডান হাতি স্ক্রুটাকে এখানে রাখছি ঠিকই, দেখি আমরা কিউ থেকে যখন এই পি দিয়ে ঘুরাচ্ছি তখন স্ক্রুটা ভিতরে ঢুকে যাচ্ছে। তখন হচ্ছে এখানে কি আসতেছে, এইটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস অফ পি ক্রস কিউ, এটা লেখা যায় মাইনাস অফ পি ক্রস কিউ। তার মানে তোমার দেখা যাচ্ছে যে আমরা ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরালে আমরা যেদিকে একক ভেক্টর পাচ্ছি অথবা এদের ক্রস গুণফল পাচ্ছি, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে তাদের ক্রস গুণফল তার উল্টা দিক থেকে পাচ্ছে। তার মানে এখানে বলা যায় যে তোমার দুটি ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, দুটি ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে যায়। এখন এখান থেকে আমরা দেখবো লব্ধি একক ভেক্টর নির্ণয়। দেখো এখানে হচ্ছে যে দুইটি ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তাহলে তাদের উভয়ের সাথে লম্বভাবে লম্ব একক ভেক্টর নির্ণয়, তাদের উভয়ের লম্ব একক ভেক্টর নির্ণয়। দুইটি ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাহলে তাদের উভয়ের সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে মনে করো এটা হচ্ছে পি একটা ভেক্টর আর আছে কিউ একটা ভেক্টর, এদের উভয়ের সাথে লম্ব একক ভেক্টর, সেটা দেখা যাচ্ছে তোমার উপর দিকে হতে পারে এটা, আবার এটা নিচের দিকে হতে পারে। তাহলে নিচের দিকে হলে আমরা মাইনাস ধরলাম আর উপর দিকে যদি প্লাস ধরি, তাহলে তোমার
একক ভেক্টরের চিহ্ন প্লাস হতে পারে মাইনাস হতে পারে। সেটা কেমন দেখো, যেহেতু আমরা একটু আগে দেখলাম যে পি ক্রস কিউ সমান ইটা পি ক্রস কিউ সাইন আলফা, অর্থাৎ এখান থেকে লেখা যায় পি ক্রস কিউ সমান ইটা ইন্টু মডুলাস অফ পি ক্রস কিউ। এই মডুলাস অফ পি ক্রস কিউ মানে পি কিউ সাইন আলফা, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ইটা সমান পি ক্রস কিউ বাই মডুলাস অফ পি ক্রস কিউ। এখন দেখো এই একক ভেক্টরের এটা উপর দিকে প্লাস নিচের দিকে মাইনাস, বা নিচের দিকে মাইনাস উপর দিকে প্লাস যেটাই দাও তাহলে প্লাস মাইনাস চিহ্ন আসবে এখানে। তাহলে আমার শর্ত কি পাচ্ছি যে দুইটি ভেক্টর একতল অবস্থান করলে তাদের উভয়ের সাথে লম্ব একক ভেক্টর নিয়ে, তাহলে উভয়ের সাথে লম্ব একক ভেক্টর সমান ইটা ইজ ইকুয়াল টু মডুলাস অফ পি ক্রস কিউ বাই মডুলাস অফ পি ক্রস কিউ এবং প্লাস মাইনাস চিহ্ন হবে। তাহলে এখন এখানে দেখো এখানে আমাদের পি আর কিউর ক্রস গুণন লাগতেছে। তাহলে পি আর কিউ ক্রস গুণন কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখবো। আর পি কিউ ক্রস গুণন বের করতে গেলে আমাদের ওই আই জে কে এর ভিতরে ক্রস গুণনের একটা ব্যাপার আসবে। তাহলে এই জন্য আগে আই জে কে এর ক্রস গুণনটা আমি আগে দেখাইনি। দেখো দেখো আই জে কে এর মধ্যে ক্রস গুণন। এখন এই প্রথমত তোমার এদের নিজেদের ভিতরে যখন করবো, দেখো এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। তাহলে এখানে আমি যদি লিখি যে আই ক্রস জে, এটা কি আসবে আই জে ইন্টু সাইন আর সাথে যে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ইন্টু এদের সাথে যে একক ভেক্টর লম্ব একক ভেক্টর আসবে, আর সাথে যে তলে আছে তার সাথে লম্ব একক ভেক্টর হচ্ছে কে, তাহলে এর সাথে আসবে কে। অর্থাৎ আই ক্রস জে সমান কে। তাহলে আর সাথে যে ক্রস করলে আমরা কে ক্রস ভেক্টর পাচ্ছি, কে পাচ্ছি আর কি। তাহলে এটি আমরা এভাবে হিসাব করতে পারি। দেখো আই জে কে, তো এখানে আমরা আই ক্রস জে শুনলেন লেখা যায় কে, আবার জে ক্রস কে শুন লেখা যায় আই, আবার কে ক্রস আই সমান জে। অতএব আমরা এখানে কি পাচ্ছি আই ক্রস জে সমান হচ্ছে কে, জে ক্রস কে সমান হচ্ছে আই, আর কে ক্রস আই সমান জে। এখন এইগুলো যদি আমরা উল্টা দিক থেকে হিসাব করি, দেখো যদি এরকম আসতো যে জে ক্রস আই, তখন এটি হচ্ছে মাইনাস কে, তারপরে জে ক্রস কে সমান মাইনাস আই, আর আই ক্রস জে ক্রস কে না, এটা একটু ভুল হলাম, কে ক্রস জে, কে ক্রস জে সমান মাইনাস আই, আর আই ক্রস কে সমান মাইনাস জে। তার মানে এই দিক থেকে যদি আমরা পড়ি, দেখো আই ক্রস কে সমান আই ক্রস কে সমান মাইনাস জে, কে ক্রস জে সমান মাইনাস আই, জে ক্রস আই সমান মাইনাস কে। তো এই হচ্ছে আমাদের এই ক্রস গুণনের একক ভেক্টরগুলোর ক্রস গুণনের নিয়ম। এরপরে যদি আমরা এই কাজটা করি, দেখো আই এর সাথে যদি আই কোণ নেই, অর্থাৎ কিনা আই ক্রস আই সমান আই টু সাইন 0, মানে আয়ের সাথে মধ্যবর্তী কোণ 0, ঠিক আছে। তো অতএব আমরা বলতে পারি যে আই ক্রস আই সমান জে ক্রস জে সমান কে ক্রস
কে সমান 0। দেখো এবার ক্রস গুণনের প্রয়োগ। ক্রস গুণনের প্রয়োগ দিয়ে আমরা কি কি করতে পারি? একটা উদাহরণ যেমন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা কিভাবে করতে পারি? দেখো মনে করো ও এ বরাবর আছে তোমার পি ভেক্টর, আর ও বি বরাবর আছে কিউ ভেক্টর। এটি দিয়ে আমরা একটা সামান্তরিক আঁকলাম, ও এ সি বি সামান্তরিক আঁকলাম। এন্ড বি থেকে আমরা এই সামান্তরিক ও এর উপরে বিডি লম্ব আঁকছি, আর এই কোণটা তোমার আলফা কোণ। তাহলে মনে করি, দেখো মনে করি ও এ এবং ও বি বরাবর দুইটি ভেক্টর পি এবং কিউ পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়া করে। ও এ সি বি সামান্তরিকটি অঙ্কন করি এবং বি বিন্দুতে ও এর উপরে বিডি লম্ব আঁকি। তাহলে ইকুয়ের সামান্তরিকের ক্ষেত্রফল, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে তোমার ও এ গুণ উচ্চতা তোমার বিডি। ও এ বিডি, এখন ও এ তো আমরা জানছি পি, বিডি বিডি কিভাবে লেখা যায়? দেখো বিডি আছে সমকোণী ত্রিভুজ ও বি ডি হতে পাই লম্ব বাই অতিভুজ, মানে বিডি বাই ও বি সমান সমান লেখা যায় সাইন আলফা। অর্থাৎ বিডি সমান সমান ও বি মানে কিউ, কিউ সাইন আলফা, শুধু মানটা নিলাম। তাহলে বিডি সমান কিউ সাইন আলফা, তার মানে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে পি কিউ সাইন আলফা, অর্থাৎ লেখা যায় মডুলাস অফ পি ক্রস কিউ। তাহলে দেখা যাচ্ছে দুটো ভেক্টর দিয়ে যদি কোনো সামান্তরিক গঠিত হয়, সেই দুটো ভেক্টরের ক্রস গুণন বের করবো আমরা। ক্রস গুণন বের করে তার মডুলাস পাইলেই ওই সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে, ওই সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে এবং তাদের দিয়ে যদি কোনো সামান্তরিক গঠন করা যায়, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ওই দুটো ভেক্টরের ক্রস গুণন করে যেটা পাওয়া যাবে তার ভ্যালু, অর্থাৎ তার মান বের করলে, মডুলাস বের করলে যেটা হবে সেটা হচ্ছে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এখন এখানে দেখলাম দুটো বাহু দেওয়া, তাহলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়? দেখো এবার যদি বলতো যে ওই সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া আছে, সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া আছে এবং সেই দুটো কর্ণ বরাবর আছে ভেক্টর ক্রিয়া করে, সেটা সেরকম। এবার দুটি ভেক্টর যদি সামান্তরিকের কর্ণ প্রকাশ করে, এটি আছে পি ভেক্টর আর এটি আছে কিউ ভেক্টর। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডুলাস অফ পি ক্রস কিউ। যদি এবার কর্ণ দেওয়া থাকে, দুটো ভেক্টর যদি কর্ণ বরাবর ক্রিয়া করে, তাহলে সেই দুটো ভেক্টরের ক্রস গুণন বের করব। ক্রস গুণন বের করে তার যে মান হবে তার অর্ধেক হবে ওই সামান্তরিকের ওই ক্ষেত্রফল। তাহলে এইভাবে ভেক্টর যদি সামান্তরিকের বাহু এবং কর্ণ থাকে, এইভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন দেখো আমরা ক্রস গুণন করবো কিভাবে, দেখো পি সমান পি এক্স আই প্লাস পি ওয়াই জে প্লাস পি জেড কে, আর কিউ সমান
qxi প্লাস qyj প্লাস qzk। অতএব p ক্রস q সমান আমরা লিখব, প্রথমে নির্ণায়ক চিহ্ন দেব, দিয়ে এখানে i j k এগুলো বের করব। বের করার p থেকে এটা হলো px py, এটা pz, আর এটা qx qy qz। তাহলে গুণটাকে আমরা সহজে নির্ণায়কের মাধ্যমে বসাবো, যে p ক্রস q সমান সমান প্রথমে i, তারপরে j, তারপরে k। তারপরে এখানে p আছে, এই জন্য p এর এই সবগুলো i j k সবগুলো নেব, px py pz। তারপরে q আছে, এই জন্য qx qy qz। এইগুলোর এখন আমরা বিস্তার করতে পারি। দেখো বিস্তার করবো আমরা কিভাবে, প্রথমে i নিব, এই যে i নেওয়ার পরে এইটা আর ভিতরে এইটা কলাম এই সারি বাদ যাবে, তাহলে py qz সূত্রে মাইনাস pz qy, এটা মাইনাস i। দেখো এই মাইনাস এটা নিতে হবে px qz মাইনাস pz qx প্লাস k, এটা বাদ, তাহলে px qy মাইনাস py qz। তাহলে এই হচ্ছে আমাদের ক্রস গুণন হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা দুটো ভেক্টরে ক্রস গুণন করবা, আর ক্রস গুণনের মান বের করতে হলে মডুলাস যে রুট ওভার অফ r স্কয়ার স্কয়ার যোগ z স্কয়ার স্কয়ার যোগ k স্কয়ার স্কয়ার। এবার দেখো দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। মনে করো তোমার এখানে আমরা কি দেখছি একটু আগে, p ক্রস q ইজ ইকুয়াল টু এটা ইন্টু p ক্রস q ইন্টু মধ্যবর্তী কোণ সাইন আলফা। এখন যদি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তবে p cos q মডুলাস সমান লেখা যায় pq sin আলফা সমান pq sin 90 সমান pq। তার মানে দুটো ভেক্টরের ক্রস গুণনের মান যদি দুটো ভেক্টরের মানের গুণফলের সমান হয়, তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হয়, এটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে তোমার ডটে দেখছিলাম যে p ডট q সমান কি ছিল, pq cos আলফা। তাহলে এখানে আলফা সমান যদি ধর 90 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো pq cos 90, তাহলে এটা 0 হয়ে যায়। তাহলে ডট গুণনের মান 0 হলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হয়, অথবা দুইটি ভেক্টর ক্রস গুণনের মান যদি ভেক্টর দুটো মানের গুণফলের সমান হয় তাও লম্ব হয়। এখন দেখো আলফা সমান যদি 90 ডিগ্রি হয়, এটা তো গেল 90 ডিগ্রি চলে গেল, আর আলফা সমান যদি 0 ডিগ্রি হয়, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে p আর q পরস্পর সমান্তরাল হয়, ঠিক আছে, p q পরস্পর সমান্তরাল। সেই ক্ষেত্রে কি আসে দেখো যে p ক্রস q ইজ ইকুয়াল টু pq sin আলফা, তাই আমরা জানি যে আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে কত 0 হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ মডুলাস অফ p ক্রস q ইজ ইকুয়াল টু 0। তার মানে দুটি ভেক্টরের ক্রস গুণনের মান যদি আমরা বের করি এবং তা যদি শূন্য হয়, তাহলে ভেক্টর দুটো পরস্পর 0 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ সমান্তরাল হয়। দুটো ভেক্টর যদি পরস্পরের সাথে সমান্তরাল হয় অথবা মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে এই ভেক্টর দ্বারা ক্রস গুণনের মান শূন্য হয়। তাহলে দেখো আজ এই ক্রস গুণনের মান দেখলাম আমরা, তাহলে টোটালি কি দেখলাম আমরা, ক্রস গুণফল, ভেক্টরের ক্রস গুণফল। ক্রস গুণফলের ক্ষেত্রে আমাদের কি আসছে, যে প্রথমে আমরা এই ভেক্টরগুলো কিভাবে ক্রস গুণন করতে হয় সেটা দেখলাম। এরপরে ভেক্টরের ক্রস গুণনের একটা প্রয়োগ আমরা সামান্তরিক ক্ষেত্রফল দেখলাম, অর্থাৎ দুটো ভেক্টর যদি সামান্তরিক দুটি বাহু হয় তখন ক্ষেত্রফল কেমন হয়, দুটো ভেক্টর যদি সামান্তরিক কর্ণ হয় তখন ক্ষেত্রফল কেমন হয়। আর দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত দেখলাম p ডট q সমান 0, আর সমান্তরাল শর্ত আছে মডুলাস অফ p ক্রস q সমান 0।
তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম, পরবর্তী ক্লাসে আমরা ভেক্টর ক্যালকুলাসটা দেখবো। তোমরা সেভাবে প্রিপারেশন নিয়ে রাখো। আর হচ্ছে তোমার এই যে চ্যাপ্টারটা, যে টপিক্সটা আমি পড়ালাম, এটা তোমরা বাসায় নিজেরা পড়ে নেবে। তাহলে এই পর্যন্ত আজ রাখো। ধন্যবাদ সবাইকে।